আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জানি না কেন চূড়ান্ত হতাশা এবং আতঙ্ক থেকে তিনি বারবারই তার মেজাজ হারিয়ে ফেলছেন, সন্তুলন হারিয়ে ফেলছেন এবং দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করার সময় তার এমন মিষ্টি মধুর শব্দ বলি তার মুখ থেকে বেরিয়ে আসছে যা স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের মানুষকে ভাবাবেগকে শুধু আহত করছে না, সামগ্রিকভাবে রাজনৈতিক পরিসরকে এবং রাজনৈতিক কর্মীদের রুচিকেই একটা অন্য জায়গায় পৌঁছে দিচ্ছে। সাম্প্রতিককালে মুখ্যমন্ত্রীর একটি বক্তব্যকে কেন্দ্র করে আমাদেরই এক সর্বভারতীয় নেতা অমিত মালভিয়া একটি টুইট করেছিলেন এবং সেই টুইটের প্রেক্ষিতে আজকে দেখা গেল চন্দ্রিমা ভট্টাচার্য অত্যন্ত দায়িত্বশীল একজন প্রবীণ রাজনৈতিক নেতা, রাজ্যের সম্মানীয় মন্ত্রী, তিনি আজকে পুলিশ স্টেশনে গিয়ে অমিত মালভিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। এখন প্রশ্ন হলো, যে রাজ্যে কোন প্রশাসন আছে? এ রাজ্যে তো কার্যত প্রশাসন এবং শাসক দলের মধ্যে যে সূক্ষ্ম বিভাজন রেখা থাকা দরকার সেটা তো অনেকদিন আগেই মুছে গিয়েছিল। কিন্তু যে শব্দাবলী মুখ্যমন্ত্রীর মুখ থেকে নিঃসৃত হয়েছে সেই শব্দ যদি অনুবাদ আকারে কেউ সেটাকে টুইট করে প্রতিবাদ করেন এবং করা তার কর্তব্য, করাটাই কাজ এবং করাটাই করা উচিত, তাহলে তা নিয়ে এফআইআর যখন করছেন কোন রাজনৈতিক দল, পুলিশ সেই এফআইআরটাকে কগনিজেন্সে কি করে নেয়? যে শব্দ বলি পাবলিক ডোমেনে আছে, যেটা ভাইরাল হয়ে প্রত্যেকের কাছে ঘুরে বেড়াচ্ছে, যে দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে লাগাতার মুখ্যমন্ত্রী কি ভাষায় আক্রমণ করছেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে হদল কুতকুত বলছেন, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে তুই বলে সম্বোধন করছেন, কোমরে দড়ি লাগিয়ে ঘুরিয়ে দেবেন বলছেন, সরকারি মঞ্চ থেকে সরকারি খরচায় প্রশাসনিক সভার নামে যিনি প্রতিনিয়ত রাজনীতির বিভাজন চালাচ্ছেন, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে ধর্মনিরপেক্ষতার নামে সমাজকে ভেঙে টুকরো করছেন, রামনবমীকে দাঙ্গা দিবস বলছেন, প্রকাশ্যে আহ্বান জানাচ্ছেন যে কেউ যদি শ্রীরাম শব্দ মানে গালিগালাজ করে তার কাছে ওটা গালিগালাজ, তাহলে আল্লাহর নামে শান্তির দোয়া করবেন। এই বিভাজনের রাজনীতি যিনি করছেন তার দল থেকে আবার এফআইআর করছে, পুলিশ সেই এফআইআর দায়ের করছে। এর থেকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি আর কিছু তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী কলকাতার থেকে অনেকটা দূরে উত্তরবঙ্গে এসে বেশ কিছু সময় কাটিয়ে গেলেন। মুখ্যমন্ত্রী হবার পরেই তিনি বলেছিলেন আর কোনোদিন পশ্চিমবঙ্গ এই উত্তরবঙ্গের মানুষকে কষ্ট করে কলকাতায় পৌঁছতে হবে না। তিনি উত্তরকন্যার কথা বলেছিলেন, নিয়ম করে এখানে সেক্রেটারিরা এবং সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীরা বসবেন। মুখ্যমন্ত্রীর দেহ প্রতিশ্রুতি কোথায় গেল? যারা উত্তরকন্যা সম্পর্কে অবহিত আছেন, আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে সারা উত্তরবঙ্গবাসীর কাছে জানাতে চাইছি যে মুখ্যমন্ত্রী যে উত্তরকন্যার কথা বলেছিলেন সেই উত্তরকন্যা কোথায় দাঁড়িয়েছে? আপনি একজন তৃণমূল কংগ্রেসের মন্ত্রীর নাম বলুন, একজন তৃণমূল কংগ্রেসের এই উত্তরবঙ্গের বিধায়কের নাম বলুন যিনি বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে বলেছেন উত্তরকন্যার জন্য বা উত্তরবঙ্গের উন্নয়নের জন্য যে বাজেটারি অ্যালোকেশন আছে সেটা ইনঅ্যাডিকুয়েট, ওই টাকায় উত্তরবঙ্গে জল গরম করা যাবে না। একজন মন্ত্রী, একজন বিধায়ক। সন্দেশখালী বহু চর্চিত এবং সংবাদ মাধ্যমের শিরোনামে আছে, সেহেতু সন্দেশখালীটা নিয়ে আজকে চর্চা হচ্ছে, কিন্তু সন্দেশখালী কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের, যদি শেখ শাহজাহানের নিজের যে এলাকা সরবেরিয়া আগারহাটি অঞ্চলের যদি অভিযোগ মানুষ শোনেন, ন্যাজাটের মানুষকে ভয়মুক্ত করে যদি তাদের সামনে আপনাদের ক্যামেরার বুম পৌঁছানো যায়, তাহলে দেখবেন সেখানের অত্যাচার
এবং সেখানে অনাচারের চিহ্ন আরও ভয়াবহ, যা সন্দেশখালিকেই ছাপিয়ে যাবে। সন্দেশখালি থেকে শাহজাহানকে তুলে নেবার পর বা দু তিনজনের নাম যারা আপনারা করছিলেন মহাপুরুষ বানিয়ে দিয়েছে যাদের কিছু লোকজন মিলে, তারা উঠে যাবার পর সন্দেশখালি 1 নম্বর অঞ্চল বা সন্দেশখালির একটা বিস্তীর্ণ অঞ্চলের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। মানুষ প্রতিবাদ করছে, মানুষ রাস্তায় নামছে, কিন্তু স্টাইল অফ ফাংশনিং যেটা ছিল, যেভাবে তারা পরিচালনা করতো অঞ্চল, তার মধ্যে কোনো পরিবর্তন আসেনি। পুলিশের ভূমিকায় কোনো পরিবর্তন আসেনি। স্থানীয় তৃণমূলের যারা হয়ে দখলদারি চালাতো, যারা এখনো বাইরে আছে, তাদেরও কোনো পরিবর্তন আসেনি। সুতরাং যে শেখ শাহজাহান বা সন্দেশখালি এগুলো কোনোটা বিচ্ছিন্ন ঘটনা নয়, পুরো বিষয়টাই এক। এটাই তৃণমূলের ভাবনা, এটাই তৃণমূলের চলার পথ, এটাই তৃণমূলের এজেন্ডা। দেখুন, আমরা যেটা মনে করি, আমরা সেটা বলেছি, আমরা মনে করি যাদের মেধা প্রতারিত হয়েছে তারা উপযুক্ত বিচার পাক। নিয়োগ যত দ্রুত সম্ভব শুরু হোক। যারা চুরি করে চাকরি নিয়েছেন তাদের ব্যাপারে তো কিছু বলার নেই, সে চাকরি যাবে, কিন্তু তার সঙ্গে 2-4 জন যারা মোটামুটি মেধা নির্ভর হয়ে গিয়ে চাকরিটা পেয়েছেন তারাও যাতে বঞ্চিত না হয়, তাদের সঙ্গে যেন সুবিচার করা হয়, সেই বিষয়টি দেখতে হবে। এবং এটা আদালতের কাছে এটা আমাদের আবেদন ছিল। আমরা পাবলিক ডোমেনেও এ কথা বলেছি, রাজনীতিগতভাবেও আমাদের অবস্থান এক, যে কার্যত স্কুল শিক্ষা ধ্বংস হয়ে গেছে। যত ছাত্রছাত্রী আছে, ছাত্রী বিশেষ করে আছে, তার সংখ্যা এই মুহূর্তে জানা নেই স্কুল ছুটে। তাদের নামে সাইকেল তুলে আবার সাইকেল বাংলাদেশেও পাঠিয়ে দেওয়া হচ্ছে। মানে কোনো আঙ্গিকটা, কোনো অ্যাঙ্গেলটা বাদ দেয়নি। তো স্কুলের ওপরে আস্থা ফিরুক অভিভাবকদের এবং ছাত্রছাত্রীদের, স্কুল শিক্ষা নিজস্ব ছন্দে ফেরুক, প্রান্তিক ছেলেমেয়ে পড়ার সুযোগ পাক। বেসরকারিকরণের যে পথ খোলা হয়েছে সেটা তো বন্ধ করা যাবে না জোর করে, কিন্তু তাহলে তো গরিব ছেলেমেয়ে সুযোগ পাবে না, পরিবার, তারা সুযোগ পাক, এটুকুনি আমাদের চাহিদা। এবারে মহামান্য আদালত কি করবেন। দেখুন, যত নির্বাচন এগোচ্ছে তত মমতা বন্দ্যোপাধ্যায়ের আতঙ্ক বাড়ছে। মাত্র 3টি আসনে নির্বাচন, ফলাফল ওনার জানা, কারণ উনি তো আবেগে রাজনীতি করেন না, প্যারাট্রুপার পলিটিশিয়ান নয়, মাটিটা চেনেন। এই 3টে ফলাফল কি লোকসভার উনি জানেন। যত নির্বাচন এগোবে এ ধরনের অসংলগ্ন কথাবার্তা বাড়বে। আমরা মহাকালের কাছে এটাই প্রার্থনা করি, আবার ওনার শরীরে কোনো চোট না লাগুক। তবে বোমা যদি ওনাকে কেউ মারে, পরিবারের মধ্যে থেকেই মারবে। ওনাকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি কেউ আক্রমণ করে, সেটা তৃণমূল কংগ্রেসই আক্রমণ করবে। তবে আমরা থাকতে পশ্চিমবঙ্গের রাজনীতিতে অন্তত যারা ভোটের রাজনীতিতে অংশগ্রহণ করে নেতাকে বোম মারবে, এটা দেখতে পারবো না। তবে এ ধরনের কথাবার্তা বলে উনি কার্যত নিজের রাজনৈতিক উচ্চতার সঙ্গেই সুবিচার করছেন না।